আহা, দাঁড়িয়ে আছো কেন গো? কাজে যাবে না? সূর্য যে মাথার উপরে এসে গেল, দাঁড়িয়ে থাকলে কি পেটে ভাত জুটবে? কি বললে পেট? পেট তো কবেই ভরানো ছেড়ে দিয়েছি। এখন তো শুধু স্বপ্ন করাচ্ছি। বুঝলে নীলা, কালকে আমি একটা স্বপ্ন দেখলাম। আবার স্বপ্ন? বাজারের দিকে হাত দাও তো। মাছের বাজার আজও অগণিমূল্য। কি দেখলে শুনি? দেখলাম আমাদের উঠানে সোনার গাছ, সেই গাছ থেকে ঝরঝর করে কত টাকা পড়ছে, আর তুমি আমি বস্তা ভর্তি করে কুড়োচ্ছে। বাবা, সোনার গাছ? আমিও টাকা কুড়াবো। তাহলে আমাকে ছেঁড়া জামা পরতে হবে না, আমি শুধু সন্দেশ খাবো। তোমার বাবা এইভাবে আমাদের জীবনে শুধু সন্দেশ দেবে। ওটা শুধু স্বপ্নেই থাকে, বাস্তবে শুধু বাঁশের বেড়া আর কুড়ে ঘর, আর তার উপর মহাজনের ধার। কালকে লোকটা এসে যা কথা শুনিও গেল, সে কথা কি তুমি ভুলে গেছো নাকি? আরে ভুলবো কেন? লোকটা আমাদের ঘাড়ের ওপর জম হয়ে বসে আছে। কিন্তু আমি ঠিক একটা উপায় বের করবই নীলা। এই হাতেই তো মাটি ফলাই, কিন্তু একটু সুযোগের অপেক্ষা। লাকির বন্ধু তাদের কাছে হাই তুলতে তুলতে তাদের উঠানের কাছে এসে দাঁড়ায়। কিরে লাকি, এত সকালে কিসের আলোচনা হচ্ছে? ওহো, সোনার গাছ! হাহা, লাকি আর তার স্বপ্নের সোনার গাছ, এইভাবে কাটাবি জীবন। আরে বন্ধু, আয় বস। সংসারের চিন্তা আর ওদিকে মহাজনকে নিয়ে কি যে করি। মহাজন লোকটার নাম শুনলে আমার পেট গুল্লায়। কাল আমার পুকুর পাড়ের জায়গাটা নাকি সস্তায় কিনে নিচ্ছে। লোকটা সব যে লুটে পুটে নিবে। লুটে পুটে লিবে কেন? তোমরা যদি মুখ বুজে থাকো। আরে বাজে কথা না শুনে বাজারে যাও তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু দেখবে নীলা, আমি একদিন এই গ্রামের সবচেয়ে বেশি ধনী হব, আর ওই মহাজন আমার কাছে হাত পাতবে। এটা আমার স্বপ্ন, আর স্বপ্ন একদিন সত্যি হবে। লাকি বাজারের দিকে রওনা হয়, আর নীলা মুচকি হাসে। লাকির বন্ধু তার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকে। মহাজন কাকার বান্ডেলটা হাতে নিয়ে হাসতে হাসতে বলে, এই গ্রামের সব থেকে বড় লোক হলাম আমি। এই গ্রামের সবাই চাষ করে খেটে মরে, আর আমি বসে বসে টাকা জমা করি। গ্রামের লোকেরা শাক ভাত খাবে, আর আমারে কাছে হাত পাতবে। জালনার দিকে হেঁটে গিয়ে গ্রামের পাশের জায়গাটা দেখে আর বলে, সামনের বছর পুকুরের সামনে জায়গাটায় কারখানা খুললে কেমন হয়? কিন্তু ওই জায়গাটা তো লাকির ঘরের সামনে। ওই গরিব লোকটা মরার আগে জায়গা বিকবে না। একটা ফন্দি আটতে হবে। ওই চাষাটাকে একটা বড় কাজের লোভ দেখাতে হবে, এমন কাজ যেন সহজে ফেঁসে যায়। তারপর ওর ভিটে মাটি। সে একটা খাতা খুলে হিসাব লিখতে শুরু করে এবং জোরে জোরে বিড়বিড় করতে থাকে। আগে লাকির কাছ থেকে টাকাটা আদায় করতে হবে, না হলে আবার বেশি চালাক হয়ে যেতে পারে। যত অভাব তত আমার লাভ। গ্রামের লোকেরা বকা বলেই তো আজ আমি ধনী। লাকি তার চাষের জমিতে কোদালে করে মাটি খুঁড়ছে, আর লাকির বন্ধু একটি গাছের তলায় বসে বিশ্রাম করছে। আরে রঘু, কাজ করছিস না যে? দুপুরে বাড়ি ফিরবি না? সব কাজ আমার উপর ফেলে রেখেছিস। আর বলিস না বন্ধু, এই গরমে কি কাজ করা যায়? আর তাছাড়া কাজ করেই বা কি হবে? যত কাজ করি ততই মহাজনের ধার বেড়ে বেড়ে যায়। এইভাবে হতাশ হলে চলে? তোর ওই অলসের কারণে তো মহাজন সুযোগ পায়। দেখিস, আমি একটা নতুন কাজ খুঁজব, বড় কাজ। আমার স্বপ্ন তোর মনে আছে? সোনার গাছের স্বপ্ন। স্বপ্ন দেখ, আর ওদিকে মহাজন তোর ভিটে মাটি সামনে আমার পুকুরটা হাতিয়ে নিচ্ছে। আমার মতো কিছু দিনের মধ্যেই তুইও রাস্তায় নামবি। কি বললি? পুকুর পাড়? আরে তুই তো ওই জায়গাটা বিছিসনি। না, আমি ওই জায়গাটা বিক্রি করিনি, কিন্তু ওই লোক আমাকে দেনার দায়ে ফাঁসিয়েছে। সে নাকি আমাকে দিয়ে একটা সই করিয়েছে, কিন্তু আমি কিছুই জানতাম না। লাকি তার বন্ধুর কথা শুনে সে চিন্তায় পড়ে যায়। সেই সময় লাকির বউ নীলা তাদের জন্য খাবার নিয়ে আসে। নাও, তোমরা এবার হাত মুখ ধুয়ে খাবার খেতে এসো। তোমরা দুজন শুধু সারাক্ষণ অলক্ষণে কথা বলো। কি হয়েছে রে রঘু?
আর বলো না বৌদি, মহাজনের চক্রান্ত। জানো লাকি, আমি বাজারের পথে শুনেছি মহাজন নাকি জমিতে নতুন রাসায়নিক সারের ব্যবসা শুরু করছে। তাতে নাকি 3 গুণ ফসল ফলবে। 3 গুণ ফসল ফলে, এইটাই তো সুযোগ। মহাজনের ব্যবসার ধারে কাছে যাস না, ও শুধু ফাঁদ পাতে। রঘুর মতো ভেবো না, সুযোগ সবাই পায় না। তবে সাবধান থাকো, বুদ্ধি করে কাজ করো, আমি তোমার পাশে আছি।